নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওর কন্টেন্টটা হচ্ছে বাজেটকে নিয়ে। বেসিক্যালি বাজেটের মধ্যে কি সিচুয়েশন নিতে পারে সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা। তো দেখুন, মার্কেটের সিচুয়েশন যা আছে, মার্কেট নিফটির মধ্যে যে প্রেডিকশন ভিডিও দেওয়ার ছিল সেটা তো আমি শুক্রবার দিনকে মার্কেট শেষ হওয়ার পরেই আমি দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে। আর এই ভিডিওটার কন্টেন্টটা পুরোপুরি বাজেটের ওপর ডিপেন্ড করে, যে বাজেটের মধ্যে আমাদেরকে কি ফেস করতে হতে পারে। দুটো দিক নিয়েই আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। দেখুন, বাজেটের মধ্যে যেই সিচুয়েশান মার্কেটে চলছে, মার্কেটের মধ্যে দেখবেন একটা নিউজের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান হচ্ছে যে মার্কেট আরও নিচে নামতে পারে। ঠিক আছে, কেউ কেউ বলছে, কোনো বড় বড় অ্যানালাইজাররা যারা, তারা বলছে যে মার্কেট মানে 24,000 লেভেল রিটেস্ট করতে আসতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই সেখান থেকে আমরা সাপোর্ট জোন আমাদের 24,000 লেভেলেও আছে। দেখুন, সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, যে এখন বর্তমান বাজারের যা পরিস্থিতি, এবং বাজার সঠিকভাবে রিটেস্ট করতে না পারলে কিন্তু বাজার আরও উপরে যেতে পারবে না। তো বাজারের মধ্যে রিটেস্টমেন্ট দরকার আছে। বাজারের মধ্যে রিটেস্ট যদি না করে বাজার, তাহলে নতুন বাইং আসে না। আর নতুন বাইং না এলে মার্কেট কিন্তু ওপরে যাওয়া, মানে যেই সিচুয়েশানটা আমরা কিছুদিন আগে ফেস করলাম, যে বাজার কিছুতেই ওপরে যেতে চাইছে না, ইন্ডেক্স ওপরে উঠে যাচ্ছে, বাট স্টকের মধ্যে কোনো মোমেন্টাম আমরা পাচ্ছি না। কিছু কিছু স্টক, যেমন ধরুন নিউজ বেস করে রেলওয়ে, কখনো ডিফেন্স, কখনো পাওয়ার সেক্টর, কখনো যার যেরকম দিন গেছে সে সেরকম গেছে। দেখুন, ব্যবসা, স্টক মার্কেটের ব্যবসা জিনিসটাই কিন্তু এরকম। সব স্টক যে একদিনেই যে আপনাকে র্যালি দেবে এরকম কোনো ঘটনা নয়। আর সব স্টক যে একসঙ্গে বসে যাবে, হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে। যখন কিন্তু মার্কেট একটা বড় ধরনের কারেকশান দেয়, তখন কিন্তু সব স্টকই নিচের দিকে নামতে শুরু করে। কি স্মল ক্যাপ বলুন, কি মিড ক্যাপ বলুন, কি লার্জ ক্যাপ বলুন, যে কোনো কিছু, মানে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও দেখবেন যে নিচের দিকে ডাউন হতে শুরু করে দেবে। আবার যখন মার্কেট ভালো মতন র্যালি দেয়, তখন কিন্তু এরকমও হতে পারে যে কিছু কিছু স্টক স্পেসিফিক আপনি র্যালি পেলেন, যে সেক্টরগুলো আমাদের মার্কেটে একটা বড় জায়গা হোল্ড করে রয়েছে, যেমন ধরুন রিলায়েন্স, এইচডিএফসি, টিসিএস, নিফটি 50-র মধ্যে যে 50টা স্টক আছে। তো নিফটি 50 স্টকগুলো বেসিক্যালি কী, ভারতবর্ষের 50টা এরকম বড় বড় কোম্পানি, যারা ভারতবর্ষ মানে নিফটি ইন্ডেক্সের মধ্যে যে কোম্পানিগুলো, স্টকগুলো থাকে, সেগুলো হচ্ছে ভারতবর্ষের 50টা বড় বড় কোম্পানি। যদি নিফটি 100 দেখেন, তার মানে হচ্ছে ভারতবর্ষের এমন 100টা কোম্পানি যারা খুব ভালো পারফর্ম করে। তো কনসেপ্টটা বাজেটটাকে নিয়ে, যে বাজেটের মধ্যে আমরা কি ফেস করতে পারি। মানে কালবাদ পরশু বাজেট, কালবাদ বলছি, সরি, আজ রাত মানে 22 তারিখ রাত 2টোর সময় এই ভিডিওটা হচ্ছে, হয়তো সকালবেলায় ভিডিওটা আপলোড করা হবে। 22 তারিখ সকালে, 23 তারিখ বাজেট আছে। তো বাজেটের মধ্যে কি স্ট্র্যাটেজি নিয়ে আমরা চলতে পারি, সেই কনসেপ্টটাই একটু জানবো এই ভিডিওতে। দেখুন, নর্মালি মার্কেটের দুটো রাস্তা, সিম্পলভাবে আমি আপনাদেরকে বলছি। মার্কেটের 1 নম্বর রাস্তা হচ্ছে মার্কেট কারেকশান দেবে, আর দ্বিতীয় রাস্তা হচ্ছে মার্কেট ওপরে যাবে। তো সিচুয়েশান এমন ট্রিকি সিচুয়েশান মার্কেটের মধ্যে। দেখুন, কোনো যারা আমাদের মতন অনেক দাদারা আছে, দিদিরা আছে, অনেক ভাষাভাষীর চ্যানেল আছে, ইউটিউবার আছে, তারাও কিন্তু ভিউ শেয়ার করে, বাট 100% শিওর যে মার্কেটকে নিয়ে কেউ বলতে পারে। তো ঘটনা হচ্ছে, মার্কেটের মধ্যে যে যদি কারেকশান দেয় মার্কেট, যেরকম সিচুয়েশান আসছে, মার্কেট কারেকশান ডিপ দিলে কতখানি ডিপ দিতে পারে। তো তার জন্য তো আমাদের সাপোর্ট আছে, একটার পর একটা সাপোর্ট ভাঙবে মার্কেটের মধ্যে, আর একটার পর একটা ভিউ আমাদের চেঞ্জ হবে।
ধরুন সাপোজ আমি কথার কথা বলছি, আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্ট আছে আর কোথায় রেজিস্ট্যান্স আছে আমার নিফটির মধ্যে, ব্যাঙ্ক নিফটির মধ্যে, তার ভিডিও আমি শুক্রবার দিন করেছিলাম আমার চ্যানেলের মধ্যে, এখনও পর্যন্ত আপলোড করা আছে। তো ন্যাচারালি দেখুন আমরা নিফটি এখন দাঁড়িয়ে রয়েছে কোথায়, 24,530 লেভেলে ক্লোজিং। নিফটির অল টাইম হাই যদি দেখে নিই কত, 24,854। তো 24,854 মাইনাস 24,530 কত পয়েন্ট, 332 পয়েন্টের একটা কারেকশান মার্কেট ফেস করেছে। তো এটা তো ন্যাচারালি যখন দেখবেন যে হ্যাঁ এর নিচে আমার সাপোর্ট কোথায় আছে, তো আশা করি যারা যারাই আমার ভিডিও দেখছেন এই চ্যানেলের মাধ্যমে তারা সাপোর্ট লেভেল তারাও নিজে ড্র করতে পারেন। কারণ দেখুন মার্কেটের মধ্যে এমনই আছে, খুব একদম নতুন না হলে অন্তত এইটুকুনি তারা নিজেরাও করতে পারেন কি, যেভাবেই আপনি দেখেন সাপোর্ট জোনটাকে, কি অপশন চেন ডাটা দেখে দেখেন, কি ক্যান্ডেল দেখে দেখেন। তো আমি বলবো সাপোর্ট জোনকে ফাইন্ড আউট করার জন্য প্রাইস অ্যাকশন মানে চার্ট প্যাটার্ন দেখে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বার করাটা খুব ভালো, মানে পারফেক্টলি পাওয়া যায় আর কি। অপশন চেন ডাটাতেও পাওয়া যায়, আমি অস্বীকার করছি না, অপশন চেন ডাটাতেও আভাস পাওয়া যায়, বাট চার্টের মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখাটা খুব ভালো। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের যদি ভিডিও দেখতে চান তাহলে আমার শুক্রবারের ভিডিওতে দেখতে পারেন, থাম্বনেল দেওয়াই আছে, 22 তারিখের নিফটি ব্যাঙ্ক নিফটি প্রেডিকশন ভিডিও। মার্কেট যে কালকে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে সেটাও ওই ভিডিওর মধ্যেই বলা আছে, নতুন করে আমি এই ভিডিওর মধ্যে সেই নিয়ে আলোচনা করছি না। আমার এই ভিডিওর কনসেপ্টটা হচ্ছে অনলি ফর বাজেটকে নিয়ে, আর কিছু কথা আমি অ্যাড করব যেটা আমার এই স্টক মার্কেট রিলেটেড, যেটা জানাটা খুবই জরুরি, যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুবই জরুরি, এবং যারা মার্কেটের মধ্যে ইনভলভ আছেন তাদের জন্য খুবই জরুরি। তো ঘটনা হচ্ছে নিফটি তো 324 পয়েন্টের কারেকশান দিয়েছে। এবার নিফটির মধ্যে সাপোর্ট যদি আমি সাপোজ ধরুন কথার কথা বললাম যে আমি নিফটির মধ্যে সাপোর্ট ফাইন্ড আউট করে রেখেছি 24,300 লেভেল, 24,200 লেভেল, দেন 24,000 লেভেল। তো আমি যখন একটা লেভেল থেকে ভেঙে আসছি তারপরই তো আমার ভিউ চেঞ্জ হবে। আমার অন মার্কেটের প্রাইস অ্যাকশান 24,000, প্রথমে 24,400 লেভেল, 530 আমি ট্রেড করছি, 500 লেভেল ভেঙে গিয়ে যদি দেখি প্রাইস অ্যাকশন বিয়ারিশ দিয়েছে তাহলে 24,400 লেভেল অবধি আমি এক্সপেকটেশন রাখবো। 24,400 লেভেলের নিচে যদি গিয়ে প্রাইস অ্যাকশন দেখছি হ্যাঁ ওখান থেকে প্রাইস অ্যাকশন ঠিকঠাক মতন হচ্ছে না, এমনও হতে পারে পজও দিতে পারে মার্কেট, দেখা গেল 24,400 লেভেলকে রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট আবার ওখান থেকে বাউন্স ব্যাক নিয়ে নিল ওপরে, এরকমও তো হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত একটা লেভেল ভেঙে আর একটা লেভেলে এসে বিয়ারিশ প্রাইস অ্যাকশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যেমন নিচের দিকে যেতে পারছি না, তেমন একটা লেভেলে এসে যতক্ষণ না পর্যন্ত বুলিশ প্রাইস দেয় সেই লেভেলটার ওপরে, মানে ধরুন 24,400 আমার একটা সাপোর্ট জোন, সেই 24,400কে রিটেস্ট করলো, রিটেস্ট করে একটা পজ ক্যান্ডেল তৈরি করলো ধরুন 24,380-75 লেভেল, সেই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট একটা বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে রিভার্স নিয়ে মার্কেট ওপরে চলে গেল, যেতেই পারে। কেন মার্কেটে অন মার্কেটে কখন কী হবে কেউ জানে না, আমরা কেউ জানি না। তো আমাদের এই প্রেডিকশানগুলো হচ্ছে কী বলুন তো, মার্কেটের ওই লেভেল দেখেই প্রেডিকশান, অরিজিনাল বিষয়বস্তু হচ্ছে একটা লেভেল, একটা লেভেল ভাঙে আর একটা লেভেল তৈরি হয়, নতুন একটা লেভেল তৈরি হয়। কেউ যদি বলে যে মার্কেটের মধ্যে আমি 100% অ্যাকিউরেট আছি, একদম ভুল কথা বলে। 100% অ্যাকিউরেট কেউ থাকে না মার্কেটের মধ্যে, মার্কেটের মতন করেই চলে। এবার ঘটনা হচ্ছে বাজেটের মধ্যে যদি প্রিভিয়াস আমরা 3টে বাজেট লক্ষ্য করি তাহলে দেখি যে 3টে বাজেট ধরে মার্কেট কিন্তু বাজেটের টাইমে নিচে নেমেছে। তো বাজেটের টাইমে নিচে তো নেমেছে, আমরা ডাটা দেখে চেক করে নিলাম। তো এবার এইটাও তো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বাজেটের টাইমে যে নিচে নেমেছিল সেইখান থেকে কত দিনের মধ্যে মার্কেট আবার রিকভার করেছে, এটাও তো দেখবার বিষয় না। এটা দেখে নিলে তো আপনি তাও মনের থেকে একটুখানি স্যাটিসফাই হবেন যে হ্যাঁ আমার পোর্টফোলিও যদি নিচের দিকে চলে আসে এই মার্কেটের মধ্যে
তাহলে আমার পোর্টফোলিও রিকভার হতে কতখানি টাইম লাগবে, কিংবা কীরকম লেভেলে আমি তাকে অ্যাভারেজ করতে পারি মার্কেটের মধ্যে। দেখুন, লেভেল আপনাকে দেখতেই হবে, কারণ হচ্ছে কোন লেভেল ভেঙে কোথায় আসবে সেখানে আপনাকে অ্যাভারেজ করতে হবে, কিংবা সেখানে আপনার বাইং জোন আসছে সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যতক্ষণ ওই জিনিসটা না বুঝবেন যে কোন জোনটায় আমার বাইং জোন আসছে, কোন জোনটায় এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, ভলিউম দেখে বলুন, ঠিক আছে, এরকম ধরনের আরও স্ট্র্যাটেজি যারা যারা ফলো করেন, এই জিনিসগুলো দেখে আপনাকে তো বুঝতে হবে। তো লেভেল যখন আপনি দেখছেন, যে ধরুন কথাই আমি বলছি যে আমার যেমন কনসেপ্ট আছে, আমি ভিডিওতে বলেছি যে 24,000 লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে, এখানে কিন্তু একটা বাইং আসার সম্ভাবনা আছে। কেন বলেছি? কারণ অলরেডি মার্কেট আমার 324 পয়েন্ট ডাউন হয়ে রয়েছে। এখান থেকে যদি মানে ধরে নিন 530-এ মার্কেট ক্লোজিং, যদি আমার অল টাইম হাই হয় কত, 24,854, সেখান থেকে যদি 24,000-এর লেভেল যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 854 পয়েন্ট। কিছুদিন ধরে মার্কেটের মধ্যে এই জিনিসটা খেয়াল তো সবাই করেছেন, যে মার্কেটের মধ্যে 1000 পয়েন্ট যদি কারেকশান আসে, কি 850 পয়েন্ট, 900 পয়েন্ট, 1000 পয়েন্টের মতন কারেকশান আসে, সেখান থেকে কিন্তু একটা বাইং কিন্তু চলে আসে মার্কেটের মধ্যে, খুব তাড়াতাড়ি রিভার্সাল চলে আসে। তো এটা নাও হতে পারে। এখানে আমার বলার মানে এই নয় যে হ্যাঁ এই 24,000-এর লেভেল থেকে রিভার্স নেবে মার্কেট। 24,000-এর লেভেল যাবে মার্কেট, সেই হিসেবে মার্কেটকে দেখা হবে যে এখানে প্রাইস অ্যাকশন কী তৈরি করছে মার্কেট, 15 মিনিটের ক্যান্ডেলে, 1 আওয়ার ক্যান্ডেলে কী প্রাইস অ্যাকশন দিচ্ছে, অনেক কিছু দেখার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম মানে মার্কেটে আপডেট করা হয় যে মার্কেট কোন লেভেল পর্যন্ত, এখান থেকে কত লেভেল পর্যন্ত ভাঙতে পারে, কিংবা এখানে প্রাইস অ্যাকশন এরকম তৈরি করেছে, তো এইখান থেকে আরও মার্কেট ওপর দিকে রিভার্স নেওয়ার মতন সিচুয়েশন তৈরি করবে। অবশ্যই এডুকেশনাল পারপাস, কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নয়। কল অ্যান্ড টিপ এখানে নেওয়া না নেওয়াটা সেটা পুরোপুরি আপনার পার্সোনাল ব্যাপার। লাভ হলেও আপনার, লস হলেও আপনার। কারণ আমরা দেখুন সবাই জানি সিকিউরিটি মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, জেনেই কিন্তু আমরা এখানে আসি। তো বাজারের যেই সিচুয়েশানটা এখন, বাজার যেই রিদিমে চলছে, সেই নিয়েও তো মানে দেখতে গেলে বাজার অল টাইম হাইতেই দাঁড়িয়ে রয়েছে, সেন্টিমেন্টাল নাম্বারের কাছাকাছি, 25,000-এর কাছাকাছি গিয়েও বাজার উঠে এসছে। আমার আগের দিনের ভিডিওতে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে বাজার কিন্তু 750-800 লেভেল আমাকে দেখাতে পারে, তো 850 লেভেল দেখিয়ে সেখান থেকে প্রফিট বুকিং এসছে বাজারের মধ্যে। তো দেখুন, বাজার যদি এখান থেকে নিচের দিকে নামে, এবার মেন টপিকে আসছি আমি, বাজার যদি এখান থেকে মানে বাজেটের জন্য একটা রিজেকশন বাজার ফেস করে, তো যদি ধরুন 1000 পয়েন্ট রিজেকশন ফেস করবো, কি 1500 পয়েন্ট রিজেকশন ফেস করবো, কি কথার কথা আমি বলছি, এমন সেন্টিমেন্ট খারাপ হলো, এমন প্যানিক সেলিং হলো মার্কেটের মধ্যে, যে 4 তারিখকেও ফেল করে দিল। 4 তারিখে তো দেখলেন সামনে রিসেন্টলি গেল যেটা, ঠিক আছে, 4 তারিখে মার্কেট একটা রিজেকশন ফেস করলো, সেখান থেকে আবার 500-600 পয়েন্টের একটা মানে বাইং চলে এসছে, 500-600 পয়েন্ট রিকভার দিল মার্কেট, সেখান থেকে আবার মার্কেট বেশি দিন লাগলো না রিকভার দিতে। এর আগেও যদি ব্যাক টেস্ট করেন আপনি, তো 2 মাস আগেও যদি ব্যাক টেস্ট করেন, এরকম সিচুয়েশন কিন্তু মার্কেটের মধ্যে এসছে, নিয়ে যেতাম, তখন দেখবেন মার্কেট কীরকম এরকমভাবে যাচ্ছিল, মানে একবার রেজিস্ট্যান্স ফেস করছে, তো একবার সাপোর্ট নিতে আসছে, ঠিক আছে। তো মার্কেটের কাছে 1500 পয়েন্ট 2000 পয়েন্ট কারেকশন দিয়ে আবার মার্কেট রিভার্স নিচ্ছে। তো ব্যাক টেস্ট কিন্তু এই জিনিসগুলোই হয়। তো মার্কেটের মধ্যে এই জিনিসটা আমি কেন বলছি, যদি একটা কারেকশান আসে মার্কেটের মধ্যে, যদি একটা অপরচুনিটি আমরা পাই মার্কেটের মধ্যে, সেখানে কিন্তু বাইংও আসবে। যারা যারা এই মার্কেটের মধ্যে নতুন আছেন এবং যারা যারা পুরনো আছেন, যারা যারা পোর্টফোলিও হোল্ড করে রেখেছেন, হয়তো লসে থাকবেন, সুইংয়ের পোর্টফোলিও হয়তো লসে থাকবেন, তো সেটাই আমি বলবো। দেখুন, মার্কেট যদি একটা, তো নিচে আমি জানি 20,200 থেকে 500 লেভেল পর্যন্ত একটা গ্যাপ রেখে গেছে মার্কেট, আগে অনেক দিন আগেকার ভিডিও আমার করা আছে।
আর আমার প্রত্যেক ভিডিওতে আমি প্রত্যেকবারই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও বলতে থাকি যে পুরো পয়সা দেখুন ইনভেস্ট করতে যাবেন না, পুরো পয়সা ইনভেস্ট করলে মার্কেট যখন অপরচুনিটি দেবে তখন কিন্তু আপনার হাতে পয়সা থাকবে না। মার্কেট আপনাকে লোক দেখাবে প্রত্যেক দিন, লোক দেখাবে কোনো দিন বিটিএসটি নেওয়ার জন্য, লোক দেখাবে কোনো দিন অপশন নেওয়ার জন্য, কল নেওয়ার জন্য, পুট নেওয়ার জন্য, লোক দেখাবে আপনাকে মানে কোনো স্টক পিক করার জন্য। তো মার্কেটের মধ্যে এরকম সিচুয়েশান কিন্তু চলবেই, কিন্তু আপনি আপনার যেই ক্যাপিটালটা, যেটা আমরা যেমন কি করি সংসার চালাতে গেলে ক্যাপিটালকে ডিভাইডেড করি, কী করি এই ক্যাপিটালটা রাখলাম কোনো বিপদ আপদে কাজে লাগবে, একটা ক্যাপিটাল আমাদের সংসার চালাবার জন্য মেনটেনেন্স করার জন্য আলাদাভাবে থাকে। তেমন কিন্তু মার্কেটের মধ্যে ব্যবসা করতে গেলে আপনাকে একটা ক্যাপিটাল আপনাকে হাতের মধ্যে সবসময় রেখে দিতে হবে। যখন আপনি মানে কখন ইউজ করবেন সেই ক্যাপিটালটাকে তখনই ইউজ করবেন যখন মার্কেট আপনাকে একটা বড় অপরচুনিটি দেবে। ধরুন আমি দেখলাম যে মার্কেট এখানে 24,000-এর লেভেলেও মানে 24,000 লেভেলেও দাঁড়াতে পারলো না, মার্কেট 23,500-র দিকে কি 23,800-র দিকে না, সেখান থেকে প্রাইস অ্যাকশন ক্রিয়েট করছে, বুলিশ প্রাইস অ্যাকশন, ওখানে আমার বাইং জোন থাকবে না, ওখানে তুমি কিনবো না। কিংবা আমার পোর্টফোলিওতে যেই স্টকটা দেখবো যে হ্যাঁ অনেকটা ডাউনে আছে তাকে অ্যাভারেজ করবো, কিংবা অ্যাভারেজ যদি নাও করি তার অন্য প্রসেস আছে। যেমন আমার ওই পোর্টফোলিওটা যেরকম আছে থাক, আমার কাছে আর একটা পোর্টফোলিও আছে, ওই স্টকটাই আমি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি যদি থাকে ওই স্টকটাই আমি নতুনভাবে এই পোর্টফোলিওতে নেব। এখান থেকে যখন যেই প্রফিটটা আমি জেনারেট করবো তখন আমার ওই পোর্টফোলিওর যেটা লসে আছে সেই পোর্টফোলিওর মধ্যে পয়সাটা পুশ করতে থাকবো সেটাকে বার করার জন্য। সুইং মানে কিন্তু একদিন 10 দিন 20 দিন নয়, যে সুইংয়ের স্ট্র্যাটেজিও আমি বলেছি, আরএসআই লেভেল দেখে সুইং কীভাবে করতে হয়, সুইংয়ের মধ্যে কী কোথায় আরএসআই লেভেল দেখলে কোথায় প্রবাবিলিটি আছে স্টকটা কেনার, কোথায় বেচার, কোথায় বেশি দিন টাইম লাগবে, কোথায় কম দিন টাইম লাগবে, আরএসআই দেখলে বোঝা যায়। অনেক অনেক কিছু ইন্ডিকেটার আছে যেগুলো দেখলে বোঝা যায়। তো দেখুন মার্কেট যদি এখান থেকে একটা রিজেকশন ফেস করে সেটা আমাদের কাছে অপরচুনিটি, আর যদি মার্কেট ওপরে উঠে যায় তাহলে তো কোনো ব্যাপার না। যদি আপনার প্রফিট থাকে তো প্রফিট স্টপ লস ট্রেল করতে থাকুন, মার্কেট যত উপরে উঠবে আপনিও স্টপ লসকে ট্রেল করতে করতে উপরে থাকুন। কোনো একটা টাইম তো হবেই মার্কেট কারেকশান দেওয়ার মতো, তখন অটোমেটিক এক্সিট হয়ে যাবে সুইংয়ের পোর্টফোলিওতে। তো সুইংয়ের কনসেপ্টগুলো কিন্তু এরকম, ইন্ট্রাডে কনসেপ্ট আলাদা, সুইংয়ের কনসেপ্ট আলাদা, অপশনের কনসেপ্ট আলাদা, সব কিছুরই কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, সব কিছু সবার নিজস্ব একটা করে স্ট্র্যাটেজি থাকে। তো সেই জিনিসগুলো ফলো করবেন। দেখুন বাজেট মানেই যে মার্কেট নিচে নামবে মানে অত প্যানিক করার কিছুই নেই, আমি তো নিজে মনে করছি। এবার একটু কথা বলি ইকোনমিক্যালি দিক থেকে, যে প্যানিক করার কিছু নেই, তার রিজনটা কি, তার কারণটা তো জানতে হবে। আমার মনের মধ্যে কি চলছে সেটা যদি আপনাকে না বলি তাহলে মানে হাওয়ায় কথা বলে দিয়ে চলে গেলাম, এটা তো হয় না। তার রিজনটাও তো আমাকে জানাতে হবে আপনাদেরকে, যে কী কারণে বলছি যে প্যানিক করার কিছু নেই। মার্কেট নামবে আমি আবার অ্যাভারেজ করার টাইম পেয়ে যাব, কিংবা নতুন কিছু যারা এখনও পর্যন্ত বসে রয়েছে যারা ইনভেস্ট করবে তারা ইনভেস্ট করার টাইম পেয়ে যাবে, নতুন বায়ার্স ঢুকবে, নতুন ইনভেস্টার ঢুকবে। তো মার্কেট কতদিন লাগবে? এবার ছোট্ট একটা রিজন আমি দুটো রিজন আমি বলবো এই ভিডিওর মধ্যে, কেননা রিজন অনেকগুলো আছে দাদা। এখানে আমার দিদিরাও আছে আমার চ্যানেলের মধ্যে, সাবস্ক্রিপশান নিয়েছে, যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, আমার সাথে কথাবার্তা হয়। তো রিজন দুটো আমি বলবো, রিজন অনেকগুলো আছে। দেখুন প্রথম রিজন হচ্ছে ইন্ডিয়া যে পজিশন হোল্ড করে রয়েছে মার্কেটের মধ্যে, মানে ধরুন পার্শ্ববর্তী যে মিডল ইস্ট আছে, মিডল ইস্টের মধ্যে যেই পজিশনটা চলছে সেটা হচ্ছে আমেরিকাকে নিয়ে। তারা আমেরিকার সাথে সেরকম কোনো কারোবারের মধ্যে কিন্তু আসতে চাইছে না যতখানি ইন্ডিয়ার সাথে আসতে চাইছে, কারণ তারা জানে যে ইন্ডিয়া কিন্তু এবারে এখান থেকে আরও ঘুরে দাঁড়াবে। যদি পরবর্তী আরও 20 বছর যদি আমরা ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করি তো ইন্ডিয়া হয়তো আমাদের জেনারেশন তখন হয়তো বয়স হয়ে যাবে, বাট আমরা কিন্তু যদি বেঁচে থাকি, যদি সে বাঁচিয়ে রাখে, তাহলে নিশ্চয়ই আমরাও দেখতে পাবো ইন্ডিয়ার গ্রোথ 20 ইয়ার্স পরে কী হতে চলেছে না চলেছে। তো দেখুন সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার কিন্তু এখনও গ্রোথ হওয়া বাকি আছে। প্রথম কথা হচ্ছে এটা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আগের দিন আমার একটা হ্যালের
আমি মানে প্রেডিকশনের ভিডিও দিয়েছিলাম, তো একজন কমেন্ট করেছিল হ্যালকে নিয়ে, যে কোনো একটা ফান্ড হাউসের নাম বলেছিল, নামটা নির্মলা ব্যাংক কী যেন নাম, এরকম ধরনের, বলছে যে হ্যালকে সেল করতে বলছে, কিন্তু একদিক থেকে আবার বলছে লং টার্মের ভিউ ভালো আছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটাই, আমি এই ভিডিওর মধ্যে তার উত্তরটাও দিয়ে দিচ্ছি। দেখুন, কোনো ফান্ড হাউস যখন সেল করতে বলে, তার মানে ধরুন আমি হয়তো আজকে ঢুকছি হ্যালের মধ্যে, কোনো ব্যক্তি হয়তো এমন পজিশানে, হয়তো কিছুদিন আগেই যখন হ্যাল ওই ইলেকশনের রেজাল্টের দিনকে 3800 টাকা 3900 টাকায় পাওয়া যাচ্ছিল, সেদিনকে হয়তো উনি পিক করেছে, সেখান থেকে হ্যাল অনেকটা 5000 পর্যন্ত 5500 পর্যন্ত র্যালি দিয়েছে, একটা পার্সেন্টেজ তার কাছে প্রফিট আছে, তাদেরকে বলছে আপনারা প্রফিট বুক করুন। আর যারা হ্যালের মধ্যে আছেন, যারা লং টার্মের জন্য পড়ে রয়েছেন, তারা লং টার্মের ভিউ রেখে হ্যালকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, স্টপ লস ট্রেড করতে 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 নিয়ে যেতে পারে। তো দেখুন, কোনো ফান্ড হাউস যখন একটা ভিউ দেয়, তার রিজন আছে, কিন্তু তাকে নিয়ে হাস্যকর ব্যাপার কোনো কিছুই নয়, তার কথার মানেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো তারা কিন্তু যে ফান্ড হাউসগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে বড় বড় ফান্ড হাউসগুলো কাজ করছে, তারা কিন্তু এমনি হাওয়ায় কথা বলে না, তারা নিশ্চয়ই তাদের টেকনিক্যাল অ্যানালাইজার রাখা আছে, তারা মার্কেটকে নিয়ে পড়াশোনা করে, তারা মার্কেটকে নিয়ে অনেক অনেক অনেকভাবে আমাদের থেকে অনেক এগিয়ে, ঠিক আছে। তো সেই হিসেবেও বলা যায়। তারপরে যেটা আমি বলছিলাম, যে ইন্ডিয়ার ওই যে হ্যালকে নিয়ে লং সাইডের ভিউ দিল, তার মানে হ্যালের মধ্যে টিকে থাকা যাবে। আমার এখানে কোনো রিকমেন্ডেশনের ব্যাপার নয়, হ্যাল কিনতেও পারেন, নাও কিনতে পারেন, বেচতেও পারেন, প্রফিট করতে পারেন, লস করতে পারেন, পুরোপুরি আপনার পার্সোনাল ব্যাপার, আমি কোনো সেবি রেজিস্টার নই। সেকেন্ড থিং হচ্ছে, তো প্রথম তো এটা ছিল যে ইন্ডিয়ার এখনও পর্যন্ত গ্রোথ বাকি আছে, আমেরিকা অনেক গ্রোথ নিয়ে বসে রয়েছে, মিডল ইস্ট এদিক দিয়ে ইন্ডিয়ার সাপোর্টে আছে, মিডল ইস্ট চাইছে যে আমেরিকাকে অ্যাভয়েড করবো, একটু অ্যাভয়েড করে চলবো, আমেরিকার সঙ্গে সম্পর্ক ততটা ভালো মিডল ইস্টের হচ্ছে না, কিন্তু ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। ইন্ডিয়াতে অনেক 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 ছোটো ছোটো কান্ট্রি থেকে শুরু করে মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রি কিন্তু ইন্ডিয়ার সাথে ব্যবসা করে, এবং মিডল ইস্ট কিন্তু চাইছে যে ইন্ডিয়ার সাথে কিন্তু আরও ব্যবসা উন্নত হোক, কারণ আপকামিং গ্রোথ বলতে ইন্ডিয়াই একমাত্র সারা বিশ্বের মধ্যে এখন আছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, বাংলাদেশ, এদেরকে নিয়ে যদি পাকিস্তানের কথাই তুলে ধরি, তাহলে একে নিয়ে তো আমার ভিউ থাকবে না। আমি পাকিস্তানের মধ্যে ব্যবসা করতে যাবো কী করতে? ব্যবসাদাররা সব দেশেই ব্যবসা করে, সেটা পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, সে অস্ট্রেলিয়া হোক, সে যেই হোক। অস্ট্রেলিয়া যেমন আমাদের ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে। কিছুদিন আগে যেমন দেখলেন মালদ্বীপকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কাণ্ড, বিভৎস ধরনের কাণ্ড হয়ে গেল, কিছু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে মালদ্বীপকে বয়কট করা হলো, সেখানে লাক্ষাদ্বীপকে তুলে ধরা হলো, এরকম ধরনের। তো ইন্ডিয়াকে এখন আন্ডার এস্টিমেট করা যাবে না, সেটা আমেরিকাও বুঝতে পেরেছে। এই ইলেকশনেও আপনি আন্দাজ পেয়েছেন নিশ্চয়ই, যে এফআই যেভাবে বেরিয়ে যাচ্ছিল ইলেকশনের আগে, কিন্তু এবার দেখুন এক সপ্তাহ ধরে এফআই কিন্তু এখানে আবার আসতে শুরু করছে। তো এবার আমেরিকার ইলেকশন শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, থিঙ্ক সো এরকম টাইমই হবে। তো ফার্স্ট পয়েন্ট তো ইন্ডিয়ার গ্রোথ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিডল ইস্টের সাথে সম্পর্ক ভালো, ব্যবসা ভালো, অনেক দেশের সাথে ব্যবসা করছে। কিছুদিন আগে আরেকটা নিউজও মার্কেটের মধ্যে এসেছিল, শুনেছেন যারা যারা মার্কেটের মধ্যে আছেন, যে ইলেকশনের রেজাল্টের আগের দিনকে, দুদিন আগে না একদিন আগে এরকমই কিছু হবে, যে ইংল্যান্ড থেকে 100 টনের মতন সোনা ইন্ডিয়া ওখান থেকে আমাদের দেশে ফেরত আসে। তখন একটা রব উঠেছিল যে ইন্ডিয়া কিন্তু গোল্ডের হাব তৈরি করবে। গোল্ডের হাব তৈরি করার রিজনটা কি? হঠাৎ করে একটা ডিসিশন এরকম হয় না তো। তো গোল্ডের হাব তৈরি করা মানে কি বলুন তো, ধরুন কোনো দেশ, বাইরের দেশ, যার কাছে আমাদের ইন্ডিয়ার রুপি নেই, মানে আমাদের রুপিস তার কাছে নেই, তার ধরুন আমাদের ইন্ডিয়া হয়তো যেমন আমেরিকার 34-35টা দেশের মধ্যে তাদের ডলার চলে, অনেক দেশ এখন ডলারকে অ্যাভয়েড করার চেষ্টাও করছে, ধীরে ধীরে আরও বেশি করবে। এবার জানি না কতখানি করবে, পলিটিক্যালি ওরা কী করবে না করবে, কিন্তু আন্দাজ যেটুকুনি পাওয়া যাচ্ছে সেটুকুনি আমি বললাম, এটা আমার পার্সোনাল ভিউ। তেমন
ইন্ডিয়া চাইছে যে যদি কোনো দেশ আমার সাথে ব্যবসা করতে আসে, তাহলে তার কাছে যদি রুপি না থাকে, তাহলে তো সে গোল্ড দিয়ে ব্যবসা করবে, সোনা কেনা বেচা, সোনা দিয়ে ব্যবসা করবে, সোনা রেখে যে আমাদের কাছ থেকে রুপি নেবে, রুপি নিয়ে আমাদের সাথে, যেমন কিছুদিন আগে যেমন দেখলেন আর্মেনিয়া থেকে একটা অর্ডার এলো, রাশিয়া থেকে অর্ডার আসছে, রাশিয়াতে যেমন আমাদের ইন্ডিয়ান রুপি চলে, রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো আছে, তো বড় বড় এরকম কান্ট্রি, রাশিয়াও কিন্তু সাপোর্ট করছে ইন্ডিয়াকে, ঠিক আছে, এরকম ধরনের। তো ইন্ডিয়ার মধ্যে গ্রোথ আছে, সেই নিয়ে বাজেট 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 বলে ওরকম প্যানিক করার কিছুই নেই আমি মনে করছি। ইভেন আমারও পোর্টফোলিও 10-15 হাজার মতন ডাউন আছে, আমি সেটাকে নিয়েও রয়েছি, আমি কোনো প্যানিকের মধ্যে নেই। আমি জানি ওখানে আরও 10% যদি ডাউনে পাই, ডিসকাউন্টে আমি পাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, আজকে চিনি ধরুন 50 টাকা কিলো কিনছি, দুদিন পরে যদি চিনি আমি ওখানে 40 টাকা কিলো পাই, তাহলে আমি বাড়ির জন্য কি চিনি কিনবো না? 2 কিলো আরও তো কিনে রাখবো না, স্টোর করে রাখবো সেখানে। আর এটা তো চিনি নয়, শেয়ার মার্কেট তো চিনি নয় যে গলে যাবে কিংবা পিঁপড়ে ধরবে কিংবা নষ্ট হয়ে যাবে। শেয়ার মার্কেট আপনার স্টক কেনা রয়েছে, আপনি যদি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি স্টকের মধ্যে ইনভেস্টেড থাকেন, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি অত তাড়াহুড়ো করার কিছুই নেই, অত প্যানিক করার কিছুই নেই। তো কারণগুলো আশা করি বোঝা গেল কী কী কারণ। আরেকটা কারণ হচ্ছে, আরেকটা রিজন, আরেকটা জিনিস আমি এই ভিডিওর মধ্যেই বলে দিতে চাই। আগের দিন যেমন ইয়ের মধ্যে ক্র্যাশ আসে, সেই জিনিসটা নিয়ে আমি একটুখানি বলতে চাই। দেখুন, যেই নেটওয়ার্কে, আমি নাম বলছি না, নাম উল্লেখ করছি না এখানে, ঠিক আছে, তো নিউজ চ্যানেলেও ভালো পপুলারিটি পেয়েছিল সেদিনকে ক্র্যাশ আসার ফলে। আমি এবার নাম বলেই দিই, মাইক্রোসফটের মধ্যে, ঠিক আছে, যে ক্র্যাশ আসে। দেখুন, আমাকে যেমন যদি মাইক্রোসফটের কম্পিটিটার দেখি, যদি মাইক্রোসফট আমেরিকার কোম্পানি, ও কখনো চাইবে যে ইন্ডিয়ার মধ্যে ব্যবসা করবো না? কখনোই চাইবে না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে আমরা কিন্তু অনেক বড় মার্কেট ইন্ডিয়া, অনেক হিউজ মার্কেট, যেখানে ব্যবসা করা আর যেখানে মুনাফা করা কিন্তু যে কোনো কান্ট্রির একটা ইন্টেনশন। যেমন আপনি মাইক্রোসফটকে নিয়ে যদি চিন্তা করেন, যে মাইক্রোসফটের অল্টারনেটিভ অপশন আমাদের ইন্ডিয়াতে আছে, কিন্তু টিসিএস জায়গা নিয়েই বসে রয়েছে। কোনো দিন যদি সেরকম কোনো প্রবলেম হয় মাইক্রোসফটকে নিয়ে, তাহলে টিসিএস কোন দিন মাথাচাড়া দিয়ে উঠে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে আমাদের দেশ, আমি যেই দেশে বসবাস করছি সেই দেশ কিভাবে কাজ করছে। তো একটা সামান্য মাত্র যদি 2000 পয়েন্ট ক্র্যাশ হয়ে যায়, মার্কেটকে নিয়ে এত প্যানিক করার কিছুই নেই। বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে যদি মার্কেটের মধ্যে থাকেন, ধৈর্য ধরেন, মার্কেট আপনাকে দিয়ে যাবে। আপনি ব্যাক টেস্ট করে দেখুন, আপনি চার্টের মধ্যেই দেখুন, যে কবার মার্কেট ডিপ নিয়েছে সেখান থেকে বাইং এসছে, সেখান থেকে মার্কেট রিকভার করেছে। হয়তো সময়ের হেরফের হবে, কিছু সময় আগে যে কারেকশন করেছিল মার্কেট, সেখান থেকে ঠিক পজিশানে আসতে হয়তো 1 মাস টাইম লেগেছে, আর এখন যদি আবার কারেকশান দেয়, বড় কারেকশান দেয়, তাহলে সেখান থেকে হয়তো আসতে 2 মাস টাইম লাগে। তো শেয়ার মার্কেটে ওইটুকুনি পয়সা নিয়ে আসুন যেইটুকুনি পয়সা আপনার কাজে লাগবে। পয়সা কিন্তু কাঁটি আমাদেরকে, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাটা বাস্তব। পয়সা যখন আপনার কাছে ধরুন এক্সেস হয়ে যায়, তখন আপনি কি করবেন, যে আপনি পয়সাটাকে খরচ করার জন্য চেষ্টা করবেন। তো পয়সা তখন আমরা কি করি, আমরা যাতে খরচ না হয়ে যায় এই পয়সাটা, চলো সেভিংসের জন্য যেটুকুনি রাখা সেটুকুনি রেখে দিই, সেভিংসের বাইরে আমাদের এই মার্কেট আছে, এই মার্কেটের মধ্যে রেখে দিই। অবশ্যই সেভিংসটাকেও আপনাদের কন্ট্রোলের মধ্যে রাখা উচিত, কারণ মানুষের বিপদ কখন কোন মুভমেন্টে আসে কেউ বলতে পারে না। তো ওই কনসেপ্টটা পুরোপুরি আলাদা। আর আরেকটা জিনিস জানবেন, যে শেয়ার মার্কেটের মধ্যে ইনভলভ হয়েছে তার কাছে বেশিক্ষণ পয়সা থাকবে, এটা একদম ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। সে কিছু না কিছু কিনবেই, সাইকোলজি, ঠিক আছে। হ্যাঁ, আপনার যদি হিউজ ফান্ড থাকে সেই ব্যাপারটা আলাদা, যে হিউজ ফান্ড আপনি কন্ট্রোল করে রেখে দিতে পারবেন, যে আমি এত টাকা দিয়ে এত ইনভেস্ট করবো, এত টাকা আমি ইয়ে করবো। আর শেয়ার মার্কেটের মধ্যে আমি এইটুকুনি বলবো যে আপনার এটাকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটাকে আমি ইনকামের
জায়গা তৈরি করব, তাহলে আপনাকে ফান্ডও কিন্তু সেরকমভাবেই তৈরি করতে হবে। ফান্ড যাতে হিউজ থাকে, তবেই আপনি এখান থেকে কিন্তু একটা মানে এমন একটা মানে প্রফেশনালি দিক থেকে যেতে পারেন। যদি হিউজ ফান্ড না থাকে তাহলে প্রফেশনালি দিক থেকে যাওয়ার জায়গা কিন্তু এটা নয়। এখানে আমরা কী কারণে আসি, এখানে আসি আমরা যাতে সেভিংসের থেকে রিটার্নটা একটু বেশি পাই। কিন্তু তাহলে আমি বলছি না যে সেভিংস করা জরুরি না, সেভিংস করাটাও জরুরি। ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আর ভিডিওটা যদি লজিক্যালি লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে না লাগছে ভিডিওটা। যারা যারা সাথে জুড়ে আমাদের পরিবারে কাজ করছেন তারা অবশ্যই জানাবেন কেমন কাজ হচ্ছে না হচ্ছে। তো ঘটনা দেখুন, যদি কারেকশান দেয় মার্কেট, তাহলে কিন্তু সেই জায়গায় রেডি থাকবেন। যেই কারণে আমি আগের ভিডিওতে বলছিলাম বারবার করে, প্রথম পুরো টাকা কখনো ইনভেস্ট করতে নেই মার্কেটের মধ্যে। কোনো না কোনো অপরচুনিটির জন্য একটা টাকা আমাদের হাতে রেখে দিতে হয়। তো যদি কারেকশান হয় মার্কেট, তাহলে একটা অপরচুনিটি, আর যদি কারেকশান না হয় তাহলে স্টপ লস টেল করে চলতে থাকুন, যতদিন যায় যেতে থাকুক, যত উপরে যায় স্টপ লসও উঠতে থাকুক ওপরে ওপরে। তো এই কনসেপ্ট, এছাড়া আর কিছুই নয় মার্কেটকে নিয়ে। তো অত সোশ্যাল মিডিয়ায় যেরকম প্যানিক হচ্ছে সেরকম প্যানিক নেওয়ার কিছু নেই। যারা মার্কেটের মধ্যে আছেন তারা ভালো মতনই জেনে শুনেই আসছেন যে মার্কেট কিন্তু যেরকম বুলিশ হয় সেরকম বিয়ারিশও হয়। সেখানে আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে। কখনো কখনো এমনও মুভমেন্ট হয় যে আপনার কাজ করবার মতন সিচুয়েশান থাকে না। কারণ আমরা দেখুন, আমরা কাজ করে নেবো, আমার পোর্টফোলিও যদি লসেও থাকে সেখানেও আমি ওই লস স্টকটাকে নিয়েও প্রাইস অ্যাকশন দেখে কাজ করে নিতে পারবো। কিন্তু আপনি যদি প্রাইস অ্যাকশন না জানেন, আপনি চার্ট রিড করতে যদি না পারেন, তাহলে আপনি ওটাকে শর্টে কাজ করবেন কী করে? আমি জানি যে একটা স্টক XYZ আজকে সকালবেলা এখানে আছে, ওর প্রাইস অ্যাকশন তৈরি করছে, বিয়ারিশ প্রাইস অ্যাকশন, আমি ওই স্টকটা আমার ঘর থেকে বেচে দিয়ে বেরিয়ে এলাম। আবার দিনের শেষে কোনো একটা টাইম পাবো যে হ্যাঁ এই সাপোর্ট জোন পর্যন্ত এসছে, এখান থেকে আবার স্টক রিভার্স নিতে পারে, সেই সাপোর্ট জোনে গিয়ে আবার তুলে নিলাম। অবশ্যই প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করবো, আনতাবড়ি কাজ করলে কিন্তু হবে না। এই কাজ বহুত রিস্কের কাজ। তো যারা জানেন না তারা ভুলেও করতে যাবেন না। যারা প্রাইস অ্যাকশন জিনিসটা বোঝেন তাদের জন্যই করা ভালো। দেখছি অপশন নিয়ে খুব একটা মানে মার্কেটের মধ্যে খুব একটা চলছে, আর সেবিও খুব স্ট্রিক্ট হচ্ছে। অপশনে কিন্তু রিটেল ইনভেস্টর বহু পরিমাণে লস করছে, এটাও কিন্তু এখানে পরিসংখ্যানে বেরিয়েছে, যার কারণে এই 30% ইন্টারেস্ট, তারপরে অপশন ব্যান্ড, এইসব নিউজগুলো কিন্তু মার্কেটে আসছে। মেন কারণ হচ্ছে রিটেল ইনভেস্টর কিন্তু অপশনে লস করছে। তা বলে আমি বলছি না যে অপশনে প্রফিট করছে না, কোনো না কোনো শ্রেণীতেও প্রফিট করছেই, নাহলে এত মানুষ লস করছে কোত্থেকে। তো যাই হোক, যারা জানেন না তারা অপশনে যাওয়ার দরকারই নেই আমি মনে করি। ইনভেস্টেড থাকা অনেক ভালো, সুইং ট্রেডিং করা অনেক ভালো। প্রথমত ইনভেস্টেড থাকুন, তারপর সুইংয়ের মধ্যে আসুন, ধীরে 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 মার্কেটকে নিয়ে কাজ করুন। 5 বছর যাক, 7 বছর যাক, তারপরে একটা যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে মার্কেটকে নিয়ে, দেখবেন অটোমেটিক আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে। পড়াশোনা করতে থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন মার্কেটকে নিয়ে। পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই, কেননা সেকেন্ডে মার্কেটের নর্মস চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে ওয়াই ডেটা চেঞ্জ হচ্ছে। তো প্রত্যেকটা সময় আপনাকে মার্কেটের মধ্যে থাকতে গেলে আপডেট থাকতে হবে। তো মেন ব্যাপার হচ্ছে এটা। বাজেটকে নিয়ে অত ঘাবড়াবার কোনো ব্যাপার আমি মনে করছি না, যার কারণে আমি কোনো গ্রুপের মধ্যেও সেরকম কোনো মেসেজ করিনি। বাজেট হবে, যেদিন হবে সেদিন বোঝাই যাবে। বাজেট প্রাইস অ্যাকশন দেখে গ্রুপের মধ্যে আপডেট করা হবে যে মার্কেট কত অবধি আসতে পারে না আসতে পারে। এর থেকে মানে বেশি কিছু কেউ বলতে পারে না। তো আপডেট দেওয়া হবে যদি মার্কেট অপরচুনিটি দেয়। তো অপরচুনিটি মানে সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আর যদি মার্কেট ওপরেই চলে যায় একটা ছোটোখাটো লেভেল রিটেস্ট করে, তাহলে আমি বলবো যে সেখানে আমাদের বাইং আসে না। অপরচুনিটি একটা আলাদা জিনিস। মোটামুটি 2000, 2500, 3000, 4000 পয়েন্টের যদি একটা অপরচুনিটি পাই, একটা নতুন ধরনের যদি সাইডে একটা পোর্টফোলিও বিল্ড হয়, তো সেই পোর্টফোলিও খুব তাড়াতাড়ি আমাদের প্রফিট দিয়ে যায়। আর একটা পোর্টফোলিও যেরকম আছে সেরকম হয়তো পড়ে যায়, সেই পোর্টফোলিও যে প্রফিটটা দিয়ে যায়, সেই প্রফিটটা আবার এই পোর্টফোলিওতে পুশ হয়। এটা যেরকম চলতে থাকে, এইভাবেই কিন্তু দুটো করে পোর্টফোলিও তৈরি। তো সুইংয়ের ক্ষেত্রে আমি বলবো যে দুটো করে পোর্টফোলিও করা খুবই জরুরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত কী। আমি ভুলও হতে পারি, সঠিকও হতে পারি। আমি কোনো সেবি রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার মানে
কোনো অ্যাডভাইজার নই, এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, নিজের জার্নি এই চ্যানেলের মধ্যে শেয়ার করি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।